ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শিখো। আমি শেখ নওয়াজ হোসেন। আজকে আমরা জৈব প্রযুক্তিবিদ্যা পড়ব, যাকে ইংলিশে বলা হয় বায়োটেকনোলজি। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সম্পূর্ণভাবে এটা চ্যাপ্টার দুটো ভাগ আছে, একটা প্রথমে থিওরি পার্ট, তারপর তার প্র্যাকটিক্যাল কি প্রয়োগ আছে সেটা নিয়ে। দুটো চ্যাপ্টার থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য 10 নাম্বার প্রশ্ন আসে। সুতরাং এই ক্লাসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। সেই সঙ্গে আজকে রাত্রে আমি এবিটিএ থেকে কি কি জৈব প্রযুক্তিবিদ্যার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, 2 নম্বর 3 নম্বর এমসিকিউ কি কি আছে যেগুলো অলরেডি আমি ডিসকাস করেছি, সম্পূর্ণ সব কিছুই ডিসকাস করব, যার ফলে তোমাদেরকে এবিটিএ কিন্তু আলাদাভাবে আর করতে হবে না। এখানে কিন্তু এবিটিএর পেজ নাম্বার ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর বলবো। চলো শুরু করা যাক আজকের টপিক। জৈব প্রযুক্তিবিদ্যা শুরু করার আগে আমাদের প্রথমে জানতে হবে জৈব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি কি জিনিস। আমরা প্রত্যেক শব্দকে যেমন ভাবে ভেঙে ভেঙে পড়ি, এখানেও প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙেই পড়বো। প্রথম শব্দ বায়ো, তারপর টেকনোলজি। বায়ো মানে লাইফ বা জীব, টেকনোলজি মানে আমরা জানি জেনারেলি কোনো একটা পদ্ধতির প্রয়োগ। জীবের মধ্যে যদি কোনো পদ্ধতিকে আমি প্রয়োগ করি, কোনো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিকে, তখন তাকে আমরা বলে থাকি বায়োটেকনোলজি। আগেকার দিনে এই ধরনের কোনো পন্থা ছিল না, যার ফলে আমরা আমাদের আকাঙ্ক্ষিত কোনো কিছু সৃষ্টি করতে পারবো। আগেকার দিনে যা ছিল সবই ন্যাচারাল, এখনো বহু কিছু ন্যাচারাল, কিন্তু এখনকার দিনে বিজ্ঞানের উন্নতি সাধনের জন্য আমরা ইঞ্জিনিয়ারিংকে কৃষিবিদ্যার সঙ্গে কিন্তু যুক্ত করতে পেরেছি, যেখানে ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ ঘটিয়ে আমরা আমাদের আকাঙ্ক্ষিত জিনিসপত্র তৈরি করতে পারি, সেটা উদ্ভিদ হোক বা জীব। সেটা নিয়ে আজকের এই চ্যাপ্টারটা বায়োটেকনোলজি। প্রথমে জানতে হবে যে বায়োটেকনোলজি শব্দটি কে দিয়েছিলেন। দেখতে পাচ্ছ লেখা আছে কার্ল এরিকি। ইনি প্রথম কিন্তু বায়োটেকনোলজি শব্দটা ইউজ করেছিলেন। তারপর আমাদেরকে জানতে হবে জিন অ্যাম্প্লিফিকেশন। যারা আগের দিনে খাদ্য উৎপাদন চ্যাপ্টার ক্লাসটা করেছো তারা কিন্তু জানো জিন অ্যাম্প্লিফিকেশন কি জিনিস। জিন অ্যাম্প্লিফিকেশন কি একটু ডিটেলসেই বলি। কোনো একটা কোষ থেকে আমি ডিএনএ বের করলাম, এবং ডিএনএ এর মধ্যে যে নির্দিষ্ট সাইটে কোনো জিনের বিশেষ বৈশিষ্ট্য থাকে তাকে বলা হয়, সেই স্থানকে বলা হয় জিন। এই জিনটাকে আমি যদি বের করে নিই, তাহলে আমি ওই প্রাণীটার যে বৈশিষ্ট্যটা আমি চাইছি সেই বৈশিষ্ট্য কিন্তু আমি বের করতে পারবো, বা অন্য কোনো কোষে ঢুকিয়ে সেই জীবটার মধ্যে ভালো বৈশিষ্ট্য আমি প্রবেশ করাতে পারবো। সুতরাং আমার জিনটা দরকার। এই জিনটাকে বের করে নিয়ে আমাকে প্রচুর মাল্টিপল কপি বানাতে হয়। এই মাল্টিপল কপি বানানোর পদ্ধতির নামই হলো জিন অ্যাম্প্লিফিকেশন। কি লেখা আছে? কোষের ব্যাকটেরিয়ার প্লাজমিডকে কাজে লাগিয়ে একই জিনের অধিক প্রতিলিপি হওয়াকে বলা হয় জিন অ্যাম্প্লিফিকেশন। মোট কথা তোমরা মনে রাখবে, জিনের মাল্টিপল কপি তৈরি করার নাম হলো জিন অ্যাম্প্লিফিকেশন। জেনারেলি এটা আমরা পিসিআর যন্ত্রের মাধ্যমে করে থাকি, যার নাম পলিমারেজ চেইন রিঅ্যাকশন। একটু পরে গিয়ে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে বুঝে নেব। তারপর আছে মনোক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি যদিও স্বাস্থ্য রোগ চ্যাপ্টার মেন একটা টপিক, তাও এখানে যেটা লেখা আছে যার রেসপেক্টিভে সেই শব্দটাকে আমি প্রথমে বলি, সেটা হলো হাইব্রিডোমা। হাইব্রিডোমা আর কিছুই না। ধর একটা নর্মাল সেল আছে, এই নর্মাল সেলের খুব একটা ভালো বৈশিষ্ট্য আছে, কিন্তু দ্রুত আমি চাইছি বিভাজিত হয়ে আমাকে আমার প্রোডাক্টটা তাড়াতাড়ি দিক। সেক্ষেত্রে একটা নর্মাল সেল তো খুব দ্রুত বৃদ্ধি বা দ্রুত বিভাজিত হয় না। সেই জন্য আমাকে দ্রুত বিভাজিত হয় এমন সেলকে ওই স্বাভাবিক সেলের সঙ্গে যোগ করে দিতে হবে। এখন বলো তো, দ্রুত বৃদ্ধি পায় কোন ধরনের সেল? আমরা জানি টিউমার সেল বা ক্যান্সার সেল। টিউমার সেল বা ক্যান্সার সেল একদম বিভাজিত হতেই থাকে। এর ফলে আমরা যদি টিউমার সেলের ওই বৈশিষ্ট্যটা যে বিভাজন হয়েই যাবে, ক্ষতিকারক বৈশিষ্ট্যটা নয় ক্যান্সারে, ওই যে বিভাজন হওয়ার বৈশিষ্ট্যটাকে যদি আমি নর্মাল সেলের সঙ্গে যোগ করে দিতে পারি, তাহলে কি দেখতে পাবো আমার যে ভালো বৈশিষ্ট্যযুক্ত নর্মাল সেলটা সে ওই ক্যান্সার সেলের মতোই বারবার বিভাজিত হবে, এবং সেখান থেকে যে আমার আকাঙ্ক্ষিত প্রোডাক্টটা সেটা কিন্তু আমি খুব সহজে পেয়ে যাব। সেই কারণে যে কোষটা তৈরি হলো নর্মাল কোষ এবং ক্যান্সারাল কোষ, এই দুটোকে মিক্সার করে যে কোষটা তৈরি হলো সেই কোষটা বলা হয় হাইব্রিডোমা কোষ। বোঝা গেছে? এই হাইব্রিডোমা কোষের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস উৎপাদন করতে পারি। তার মধ্যে প্রধান যে জিনিসটা উৎপাদন করতে পারি তাকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। শব্দটা লেখা আছে মনোক্লোনাল অ্যান্টিবডি, অর্থাৎ অ্যান্টিবডি একটা। অ্যান্টিবডি কি জিনিস এটা স্বাস্থ্য রোগ চ্যাপ্টার তোমরা যখন করাবো ভালো করে দেখে নিও। মনো মিন এক। আমরা জানি অ্যান্টিবডি জেনারেলি তৈরি হয় প্লাজমা সেল থেকে। প্লাজমা সেল কি? বি লিম্ফোসাইটের একটা ফর্ম। এই প্লাজমা সেল থেকে যদি অ্যান্টিবডি তৈরি হয়, তখন তো তাকে নর্মাল অ্যান্টিবডি হয়। তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডি কি? একটা প্লাজমা সেল বা এক ধরনের প্লাজমা সেল থেকে যদি শুধুমাত্র অ্যান্টিবডি তৈরি হয়, তখন তাকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা এখন কৃত্রিমভাবে আমরা কিসের মাধ্যমে তৈরি করে থাকি? না, হাইব্রিডোমার মাধ্যমে। কি লেখা আছে পড়ে নি। হাইব্রিডোমা কোষগুলিকে বিশেষ মাধ্যমে হ্যাট পদ্ধতিকে কাজে লাগিয়ে কি করা হয়? সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে যে অ্যান্টিবডি পাওয়া যায় তাকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি কেন করা হয় লোকের প্রশ্ন হতে পারে। নর্মাল অ্যান্টিবডি থেকে এদের কার্যকারিতা অনেক বেশি বলে এদেরকে আমরা তৈরি করে থাকি। এরপর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা নিয়ে গোটা চ্যাপ্টারটা।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমরা এতক্ষণ পড়ছিলাম বায়োটেকনোলজি, সেটারই কিন্তু এটা অন্তর্গত একটা অংশ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ ইঞ্জিনিয়ারিংকে আমি কার সঙ্গে মিলিয়ে দেবো? জেনেটিক্স। জেনেটিক্সের সঙ্গে যদি ইঞ্জিনিয়ারিং পদ্ধতিকে মেলা হয় তখন তাকে বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক্স কি? কোনো একটা জিনিসের ডিএনএ বা জিনগত এই ধরনের যে স্টাডি হয়ে থাকে এটাকে বলা হয় জেনেটিক্স। মোটামোটা এটাই। এর মধ্যে যদি আমরা ইঞ্জিনিয়ারিং এর প্রবেশ ঘটাই তখন তাকে বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে কি? আমি কোনো একটা আকাঙ্ক্ষিত জিনকে কেটে বের করতে পারবো, কোনো একটা খারাপ জিনকে কেটে বাইরে বের করতে পারবো। এই পদ্ধতিটাকে পুরোটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। বইয়ের ভাষায় দেখি কি বলে, বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো জীবের জিনগত গঠনের পরিকল্পিত পরিবর্তন সাধনকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যেটা এইমাত্র বললাম, আমাদের জন্য উপকারী কোন জিনটা ওটা বাইরে থেকে আমি যুক্ত করতে পারবো, বাইরে থেকে কোনো একটা কোষে, আবার আমার কোষের মধ্যে কোনো একটা খারাপ জিন থাকলে তাকে আমি কেটে বাদ দিতে পারবো। কি বলছে? জিন গঠনে পরিবর্তন সাধনই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূল উদ্দেশ্য। এই প্রযুক্তিতে কোনো জীবের মধ্যে পরিকল্পিতভাবে বাইরে থেকে জিন ঢুকিয়ে জীবটির জিনগত পরিবর্তন আনা হয়ে থাকে। বাইরে থেকে জিনটা ঢোকানো হয় এবং জীবের পরিবর্তন আনা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ কি কি? এই ধাপগুলো কিন্তু আমি ভালো করে বলছি, শোনো। এখানে যে 6টা ধাপ লেখা আছে, আমার কথা, আমার গল্পটা যদি শোনো তাহলে তোমরা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কথার জন্য বলছি, আইনস্টাইনের খুব ভালো ব্রেন ছিল। আমি চাইছি যে আইনস্টাইনের মতো ব্রেন প্রাপ্ত এই সমাজে একটা লোক জন্মাক। ধরো কথার জন্য বলছি আইনস্টাইন বেঁচে আছে। এখন যদি এটা সম্ভব নয় তাও জাস্ট আমি একটা উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। আইনস্টাইনের ব্রেন সেল আমি নিয়ে নিলাম, বা ব্রেন সেলে যে জিনটা কন্ট্রোল করে সেই জিনটাকে আমি আইনস্টাইনের কাছ থেকে নিয়ে নিলাম। তাহলে প্রথম কাজ কি করতে হবে? আমাকে আইনস্টাইনের ডিএনএটাকে বাইরে বের করতে হবে। তারপর আমরা জানি ডিএনএর মধ্যে থাকে জিন, ডিএনএর মধ্যে থাকে জিন। ডিএনএটা প্রথমে বের করলাম, 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ কি? যে ডিএনএটা বের করেছি সেখান থেকে আমি স্পেসিফিক জিনটা কাটবো, শুধুমাত্র ওর বুদ্ধির জিনটা কাটবো, ওর লুকের জিন হয়তো কাটবো না। লুকের জন্য অপর কোনো একটা মানুষকে ইউজ করতে পারি। আমি তাহলে কিসের জন্য কাটবো? শুধু বুদ্ধির জন্য যে জিনটুকু আছে ডিএনএর ওপর সেটাকে কেটে নেব। তাহলে প্রথমে কি হলো? ডিএনএ বার করলাম, তারপর জিনকে কেটে নিলাম। এরপর জিনটাকে কিন্তু আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, যেটা কিছুক্ষণ আগে বললাম জিন অ্যাম্প্লিফিকেশন। বারবার জিনের পরিমাণটা কিন্তু বাড়াতে হবে। এরপর জিনটাকে আমাকে কোনো একটা যে মানুষের মধ্যে আমি ঢুকাতে চাইছি আইনস্টাইনের বুদ্ধি, সেই মানুষের যখন ছোট অবস্থায় থাকবে, কোষ থাকবে নর্মাল একটা, তখন তার মধ্যে জিনটাকে আমি প্রবেশ করিয়ে দেবো। তাহলে কি হলো? জিনটা তার মধ্যে প্রবেশ করলো। জিনটা তার মধ্যে প্রবেশ করার ফলে তাকে কি করা হবে? এবার বড় করা হবে। বড় করার ফলে সেখান থেকে আমি যা জায়গার প্রোডাক্ট চাই, আমি চাই আইনস্টাইনের মতো সে কাজ করুক, এই প্রোডাক্টগুলো বার করা হবে। ঠিক একইভাবে এটা উদ্ভিদের ক্ষেত্রে বললে আরো সহজ হবে। সেটা ধরন কথার জন্য বলছি, বেগুন গাছে খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়। আমি চাই যে বেগুন গাছে যাতে পোকা না ধরে। বেগুন গাছে পোকা ধরে না এইরকম কোন একটা বৈশিষ্ট্যযুক্ত আমি উদ্ভিদ বা কোনো একটা জিনিসের বৈশিষ্ট্য নিলাম। একটা উদাহরণ যেন ব্যাসিলাস থুরিনজেনেসিস। ব্যাসিলাস থুরিনজেনেসিস একটা ব্যাকটেরিয়া যে পোকা লাগা থেকে বাঁচায়। এবার ব্যাসিলাস থুরিনজেনেসিসের আমি নির্দিষ্ট একটা জিন নিলাম, যে জিনটা আমি যদি বেগুনের মধ্যে প্রবেশ করে দিই তাহলে বেগুনের মধ্যে বৈশিষ্ট্য কি ডেভেলপ হলো না? ওকে কোনো কেউ পেস্ট কিন্তু খেতে পারবে না। তখন কিন্তু যে জিনিসটা তৈরি হলো, এই পুরো পদ্ধতিটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। চলো প্রত্যেকটা ধাপ দেখে নিই। প্রথমে কি বলছে? ইপসিত গুণের অধিকারী বিশেষত জিন সম্মিলিত জীবকে শনাক্তকরণ। প্রথমে আমি জীবটা বাঁচলাম, আইনস্টাইনকে বাঁচলাম। তারপরে কি? তার ডিএনএ আরোহণ করা, আইনস্টাইনের ডিএনএ বের করে নিলাম। তারপরে জীবটি ডিএনএ থেকে ইপসিত গুণটিকে পৃথকীকরণ, অর্থাৎ আইনস্টাইনের খুব ভালো বুদ্ধি, আইনস্টাইনের বুদ্ধির জন্য যে জিনটা ইউজ হয় সেই জিনটা আমি কেটে বের করে নিলাম। তারপরে জিনটির অনেক প্রতিলিপিকরণ, এটাকে বলা হচ্ছে জিন অ্যাম্প্লিফিকেশন। জিনটা প্রচুর পরিমাণে সংখ্যায় বাড়ালাম। পরে জিনটিকে অপর জীবের মধ্যে ঢুকিয়ে তার প্রকাশ ঘটানো। পরবর্তীতে আমি কি করলাম? বেশ কিছু পদ্ধতি আছে, যেটা আমি খাদ্য উৎপাদন করেছিলাম এখানেও বলবো। সেটা হচ্ছে কি, বেশ কিছু পদ্ধতির মাধ্যমে আমি জিনটাকে অন্য একটা কোষে প্রবেশ করে দিলাম। তাহলে ওই যে কোষে প্রবেশ করলাম, ওই কোষযুক্ত জীবটাকে বলা হয় ট্রান্সজেনিক জীব, যেটা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, আবার এখানে বলবো। তারপরে কি? তাহলে এই ট্রান্সজিনটা আমি ঢুকিয়ে দিলে তাকে কি বললাম? ট্রান্সজেনিক জীব। যে নতুন জীবটা পেলাম যার মধ্যে আমি বৈশিষ্ট্য ঢুকিয়ে দিই তাকে বলা হয় ট্রান্সজেনিক জীব। এই ট্রান্সজেনিক জীব থেকে ইপসিত পদার্থ সংগ্রহ করা। এরপর ওই যে জিনটা ঢোকালাম আইনস্টাইনের বুদ্ধি বা ব্রেনের, তাহলে ও যখন বড় হবে তার কাছ থেকে আমি যে প্রোডাক্টটা চাই সেটা আমি পাবো। প্রোডাক্ট মানে কি? ব্রেনটা ইউজ করুক, যতটা ব্রেন আমার দরকার আইনস্টাইনের মতো, এরকম ব্যাপার। এরপর পড়বো আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এই যে শব্দটা কিছুক্ষণ আগে বললাম, যে ডিএনএ নির্দিষ্ট স্থান কেটে নির্দিষ্ট জিনটাকে আমরা বের করে নিই। এবার ভাবো, কোনো একটা জিনিসকে কেটে বার করতে গেলে একটা নির্দিষ্ট এনজাইমের দরকার বা নির্দিষ্ট কোনো কিছুর দরকার। তো সেরকমই একটা এনজাইম হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এন্ডোনিউক্লিয়েজ, নিউক্লিয়াস মানে কি প্রথমে জানতে হবে। দেখো, আমরা যখনই কোনো এনজাইমের নাম পড়ি তার শেষে পড়ি এস, এএসই। এস যুক্ত থাকা মানে জানবে সেটা একটা এনজাইম। নিউক্লিয়েজ মানে কি? নিউক্লিক অ্যাসিড কাটতে পারে এমন কোনো এনজাইম।
এখন প্রথমে তার আগে শব্দযুগ আছে এন্ডো। এন্ডো মানে কি? কোনো একটা নিউক্লিক অ্যাসিড, যেমন ডিএনএ বা আরএনএ, ডিএনএ ধরলাম, ডিএনএ কে মাঝ থেকে যে কাটতে পারে, ভিতর থেকে, এন্ডো মানে ভিতর থেকে, ভিতর থেকে যে কাটতে পারে তাকে বলা হবে এন্ডোনিউক্লিয়াস। ঠিক একইভাবে আরেকটা এনজাইম আছে, তার নাম হলো এক্সোনিউক্লিয়াস। এক্সো মানে কি? বাইরে, এক্সো মানে বাইরে, নিউক্লিয়াস মানে কাটা, তাহলে বাইরে থেকে যে ডিএনএ কে কাটতে হবে তাকে বলা হয় এক্সোনিউক্লিয়াস। তাহলে এন্ডোনিউক্লিয়াস মানে ভিতর থেকে যে কাটবে, এক্সোনিউক্লিয়াস মানে বাইরে থেকে যে কাটবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এই যে রেস্ট্রিকশন শব্দটা ইউজ করা হয়েছে কিসের জন্য? রেস্ট্রিকশন মনে হচ্ছে একটা নির্দিষ্ট সাইটেই কাটবে, তখন তাকে কি বলা হবে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। একটা ডিএনএ আমি যদি নির্দিষ্ট একটা জিনের আমার প্রয়োজন পড়ে, তখন তার জন্য আমি কি শব্দ ইউজ করবো? তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ক্লিয়ার হয়ে গেছে? দেখো, ব্যাকটেরিয়ার মধ্যে উপস্থিত যে বিশেষ এনজাইম ডিএনএ কে নির্দিষ্ট বেস সজ্জায় কাটে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কিন্তু নির্দিষ্ট বেস সজ্জায়, এন্ডোনিউক্লিয়াস যাকে খুশ কাটতে পারে, কিন্তু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস একটা নির্দিষ্ট বেস সজ্জাতেই কাটবে, তাকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। জেনারেলি দু ধরনের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হয়। দেখো, আমি তোমাদেরকে যেহেতু এটা এক প্রকার ওয়ান শট ক্রাশ করে দিচ্ছি, সুতরাং তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক কতটা প্রয়োজনীয় একদম ততটাতেই আমি লিমিটেড রেখেছি। ফুল সিলেবাস আমি যদি ক্লাস করাই, এর থেকে কিন্তু অনেক বেশি কোয়ান্টিটিতে ক্লাস হবে, কিন্তু আমি চাইছি না যে সবকিছুই তোমরা এই মুহূর্তে এসে জানো। আমি চাই যে এক্সামের আগে তোমরা এই ভিডিওটা দেখে গেলে যতটা তোমাদের বেনিফিশিয়াল হবে। বেকার ফালতু জিনিস তো বলে বেশি লাভ নেই এই মুহূর্তে, কেন পরীক্ষা 1 মাস পরে, সুতরাং একদম লিমিটেড আমি রেখেছি। এবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যে দুটো আমরা প্রকারভেদ পাই, একটার নাম ব্লান্ট এন্ড আর একটার নাম স্টিকি এন্ড। ব্লান্ট মানে কি? ভোঁতা। স্টিকি মানে হচ্ছে ছোঁচালো। সুতরাং ধরো কোনো একটা ডিএনএ এরকম আছে, কত জন বলছি এটা একটা ডিএনএ আছে। এবার এই ডিএনএটাকে আমি ধরো কাটার ফলে এরকম একটা ছোঁচালো অংশ পেয়েছি, এরকম ধরো ছোঁচালো অংশ, তখন এই ছোঁচালো অংশ কাটা যে এনজাইমটা তাকে বলবো স্টিকি এন্ড। আর কথার জন্য বলছি, কেউ হয়তো এমন ভাবে কেটেছে যার ফলে দুটো সমানভাবে ভাগ হয়ে গেছে এবং পুরোপুরি প্লেন কাটা, তখন তাকে বলবো ব্লান্ট এন্ড। স্টিকি এন্ড মানে কি? এরকম ছোঁচালো টাইপ কাটা হবে, ব্লান্ট মানে একদম সোজা কাটা হবে ডিএনএটাকে। ওকে, উদাহরণ কি কি? ইকো আরআই, ইকো আরবি, বাম এইচআই, এগুলো তোমরা পড়েছো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের উদাহরণ। তারপর হচ্ছে রেস্ট্রিকশন সাইট। রেস্ট্রিকশন সাইটটা আর কিছুই নয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যে নির্দিষ্ট নাইট্রোজেন বা বেস সজ্জায় গিয়ে কাজ করবে ডিএনএ, তাকেই বলা হবে রেস্ট্রিকশন সাইট। অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেখানে কাট করে তাকে বলে রেস্ট্রিকশন সাইট। সংখ্যাটা পড়ে নাও, ডিএনএ এর মধ্যে অবস্থিত সুনির্দিষ্ট বিন্যাসযুক্ত নিউক্লিওটাইড যা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা নির্মিত হয় তাকে বলে রেস্ট্রিকশন সাইট। ওকে, এরপর বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের জানা খুব প্রয়োজনীয়। এক নম্বর শব্দ হলো ডিএনএ লাইগেজ। লাইগেজ মানে হলো আঠা। লাইগেজ মানে কি বলবো? লাইগেজ মানে হলো আঠা। ডিএনএ লাইগেজ অর্থাৎ ডিএনএ কে জোড়া লাগানোর আঠা, তা কি বলবো? ডিএনএ লাইগেজ। সেই জন্য একে বলা হয় থেকে মলিকিউলার গ্লু বা আণবিক আঠা। ওকে, তো প্রথমে কি লেখা আছে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে কাটা ডিএনএ জোড়াকে জোড়া দিতে এই উৎসেচক লাগে, এটি কেটে যাওয়া সুগার ফসফেট কাঠামোতে জোড়া লাগায়। বোঝা গেছে? তারপর কোশ্চেন, ডিএনএ পলিমারেজ। পলিমারেজ আবার লেখা আছে এজ। এজ মানে এটা একটা উৎসেচক। পলিমার তৈরি করে যে উৎসেচক তাকে বলে পলিমারেজ। এবার কোন ধরনের পলিমার তৈরি করে? ডিএনএ পলিমার, ডিএনএ পলিমারেজ। অর্থাৎ যে এনজাইম ডিএনএ কে বৃদ্ধি করতে বা ডিএনএ পরিমাণ বাড়াতে সাহায্য করে তাকে বলে ডিএনএ পলিমারেজ। কি লেখা আছে? পরিকল্পনা মতো ডিএনএ সংশ্লেষের জন্য ডিএনএ পলিমারেজ ব্যবহার করা হয়। সাধারণত ইকোলাইকোসের ডিএনএ পলিমারেজ এই কাজে ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং আমি ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে চাইছি, নতুন একটা ডিএনএ তৈরি করব, তার মেটেরিয়াল লাগবে, সুতরাং কি দেবো? সেখানে ডিএনএ পলিমারেজ। তারপর প্রশ্ন, ট্যাগ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজের মতোই একটা এনজাইম হলো ট্যাগ পলিমারেজ। পার্থক্য তো কোথায়? না, ট্যাগ এই যে নামটা, এটা একটা বিশেষ একে স্বীকৃতি দিয়েছে। সেটা কি? না, ট্যাগ পলিমারেজ একটা বিশেষ কন্ডিশনে কাজ করে যেখানে ডিএনএ পলিমারেজ কাজ করে না। সেটা কি? না, প্রচুর বেশি উষ্ণতাযুক্ত জায়গাতে যদি ডিএনএ পলিমারেজের মতো করে কাজ করে তাকে বলা হয় ট্যাগ পলিমারেজ। ওকে, ট্যাগ পলিমারেজ একটা নির্দিষ্ট এনজাইম। এবার ট্যাগ পলিমারেজ কোথা থেকে পাওয়া যায় এটা জানলেই বুঝতে পারবে যে কেন বেশি উষ্ণতায় কাজ করে। জেনারেলি ট্যাগ পলিমারেজ পাওয়া যায় থার্মাস অ্যাকুয়াটিকাস। থার্মাস অ্যাকুয়াটিকাস, থার্মাস অ্যাকুয়াটিকাস কোথায় পাওয়া যায়? উষ্ণ প্রস্রবণ অঞ্চলে। ওকে, সেই জন্য এটা প্রচুর উষ্ণ টেম্পারেচারে যেহেতু বসবাস করে, উষ্ণ টেম্পারেচারে কাজ করতে পারে। পরিণীর সংজ্ঞা, থার্মাস অ্যাকুয়াটিকাস, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চেন করা হয়। নামক উষ্ণ প্রস্রবণে বসবাসকারী এই ব্যাকটেরিয়া আছে যার দেহে এক বিশেষ ডিএনএ পলিমারেজ পাওয়া যায় যা অধিক তাপমাত্রায় সক্রিয় হয়ে থাকে, প্রায় 94 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ডিএনএ পলিমারেজ ট্যাগ পলিমারেজ বলা হয়। কৃত্রিমভাবে পিসিআর এর সাহায্যে ডিএনএ সংশ্লেষের জন্য এই উৎসেচকটি ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তারপর হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। প্রথমে আমাদেরকে একটা পদ্ধতির নাম জানতে হবে, তার নাম হলো ট্রান্সক্রিপশন। তোমরা নিজেরাই বলো তো ট্রান্সক্রিপশন মানে কি? হ্যাঁ, একদম ঠিক। ট্রান্সক্রিপশন মানে হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি করা। এবার এটার যে বিপরীত রিভার্স ট্রান্সক্রিপশন মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি। আরএনএ থেকে ডিএনএ তৈরিকে কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। এবার বিভিন্ন ধরনের এনজাইম ডিএনএ থেকে আরএনএ তৈরিতে যেমন কাজ করে, একইভাবে আরএনএ থেকে ডিএনএ তৈরিতেও কাজ করে।
রিভার্স ট্রান্সক্রিপশনে যে সমস্ত এনজাইম কাজ করে তাদেরকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা এখানে সংজ্ঞা। দেখো এই প্রকার এটাই এক প্রকার আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। দেখো আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, সুতরাং ডিএনএ তৈরি করতে গেলে আমার কি লাগবে? ডিএনএ পলিমার। তাহলে ডিএনএ পলিমারেজ এটা এক প্রকার। এবং কোথায় নির্ভর করে ডিএনএটা তৈরি করছে? আরএনএ কে নির্ভর করে, আরএনএ এর উপর বেস করে ডিএনএ তৈরি করছে, সুতরাং আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। ওকে, অর্থাৎ সূচকটি আরএনএ এর উপর ভিত্তি করে ডিএনএ উৎপাদন করতে পারে। এটা কাদের দেখা যায়? রেট্রোভাইরাস, যেমন এইচআইভি, খুব ইম্পর্টেন্ট। এইচআইভির মধ্যে কোন ধরনের ভাইরাস দেখা যায়, কোন ধরনের উৎসেচক দেখা যায়? হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। জিন প্রযুক্তিতে এমআরএনএ থেকে সিডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ একটু পরে পড়াবো, সেটা তৈরি করতে আমাদের কি লাগে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই চ্যাপ্টার একটা ছোট্ট ছক করা আছে, সেটি হলো ট্রান্সজিন এবং তার কিছু প্রোডাক্ট। ট্রান্সজিন মানে কি? কিছুক্ষণ আগে বললাম, যেই জিনটা, একটা ভালো জিন কোন একটা জিনিসের মধ্যে পেয়েছি, আমি চাইছি সেই জিনটা কেটে অপর কোনো প্রাণীর মধ্যে প্রবেশ করানো। যেই জিনটাকে আমি প্রবেশ করব তাকে বলবো ট্রান্সজিন। আর ট্রান্সজিন ঢুকিয়ে দিলে যে জীবটা তৈরি হয় তাকে বলে ট্রান্সজেনিক জীব। অলরেডি খাদ্য উৎপাদন চ্যাপ্টারে আমি ডিসকাস করেছি। এর উদাহরণস্বরূপ বহু কিছু আমরা পেয়েছি, যেমন বিটি কটন, বিটি ব্রিঞ্জাল। ওকে, নিচে লেখা আছে গোল্ডেন রাইস। গোল্ডেন রাইসও এক প্রকার এরকমই জিনিস যেটা জিন প্রযুক্তির মাধ্যমে পেয়েছি। গোল্ডেন রাইস, রাইসটা কিন্তু গোল্ডেন কালারের নয়, এর মধ্যে বিশেষ বৈশিষ্ট্য প্রবেশ করানো হয়েছে, যার জন্য একে বলা হয় গোল্ডেন রাইস। এর মধ্যে কি প্রবেশ করানো হয়েছে? ভিটামিন এ। কি ঢোকানো হয়েছে? ভিটামিন এ। ওকে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, যেহেতু নির্দিষ্ট জায়গাতে কাটে তাই একে বলা হয়ে থাকে আণবিক কাঁচি বা মলিকিউলার সিজার। আর কিছুক্ষণ আগে বললাম মলিকিউলার গ্লু বা আণবিক আঠা কাকে বলা হয়? ডিএনএ লাইগেজ। এই পৃষ্ঠাটা শেষ হলো এখানে। তারপর আছে ক্লোনিং ভেক্টর বা ট্রান্সক্রিপশন ভেক্টর। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, সেই জন্য আমি এটা এখানে লিখে রেখেছি। এই শব্দটা কিন্তু ভালো করে বোঝো, ক্লোনিং ভেক্টর বা ট্রান্সক্রিপশন ভেক্টর। ভেক্টর মানে কি? ধর আমি কোনো একটা জিন কোনো জিনিস থেকে উদ্ধার করলাম, তাকে অপর জিনে ঢোকাবো। ঢোকানোর জন্য আমার একটা মাধ্যম দরকার বা একটা জিনিস দরকার। সরাসরিতে যে কোনো ভাবে সব জিনিস ঢুকে যায় না, একটা মাধ্যম দরকার, কে ওকে নিয়ে যাবে। যে ওকে নিয়ে যাবে তাকে বলা হয় ভেক্টর। বোঝা গেছে? একটা জিন উদ্ধার করলাম, তাকে অপর কোষের মধ্যে ঢোকাতে যে জিনিস সাহায্য করে তাকে বলা হয় ভেক্টর। ভেক্টর তাহলে কিসের মতো কাজ করবে? ধরো তুমি বাড়ি থেকে বেরিয়ে স্কুল গেলে, বাসে করে গেলে, বাসটা তোমার জন্য ভেক্টর। তেমন ভাবে এখানে ধরো জিনটাকে বাসে চাপিয়ে দিলাম, বাস তো নয়, বাসের মধ্যে কিছু জিনিস চাপিয়ে দিলাম, সে নিয়ে গিয়ে কোষে ঢুকালো এবং সেখানে গিয়ে নির্দিষ্ট কাজ করলো, তাই কি বলা হবে? ভেক্টর। এই ধরনের ভেক্টরের উদাহরণ তোমরা করেছো। প্লাজমিড, প্লাজমিডের আবার বিভিন্ন রূপ আছে, যেমন পিবিআর 322 একটা উদাহরণ, একটু পরে ডিসকাস করবো। সুতরাং কি বুঝলে তোমরা? ট্রান্সক্রিপশনাল ভেক্টর মানে কি? এক প্রকার বিশেষ ভেক্টর যে জিনকে বহন করে কোনো একটা কোষে নিয়ে যায় এবং সেখানে কি করবে? নাম আছে ট্রান্সক্রিপশন, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে। ডিএনএ থেকে আরএনএ, বোঝা গেছে? এবার ডিএনএ থেকে আরএনএ যখন প্রচুর পরিমাণে তৈরি করবে, তখন প্রচুর পরিমাণে জিনের ক্লোন তৈরি করলো না, সেই জন্য একে বলা হয় থাকে ক্লোনিং ভেক্টর। সংজ্ঞাটা পড়ো, দেখে নিই। ভেক্টরের মধ্যে আবদ্ধ ট্রান্সজিন, ভেক্টরের মধ্যে আছে কিন্তু ট্রান্সজিনটা। যেমন তুমি বাসে উঠে গেলে, বাসের মধ্যে তুমি আছো, পোষক কোষে ঢুকলেও যদি ট্রান্সজিনের প্রকাশ না ঘটে, ট্রান্সজিনটার প্রকাশ ঘটছে না, কিন্তু কি করছে? জিনটির কেবল ট্রান্সক্রিপশন সম্ভব, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে থাকবে, তখন ভেক্টরটিকে বলা হয় ক্লোনিং ভেক্টর বা ট্রান্সক্রিপশন ভেক্টর। বোঝা গেছে? ট্রান্সক্রিপশন যেহেতু করছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে, তখন বলা হয় ট্রান্সক্রিপশন ভেক্টর। ট্রান্সক্রিপশন ভেক্টর শুধু জিনটির প্রতিলিপি গঠনে কাজ করে, তাই এদেরকে বলা হয় ক্লোনিং ভেক্টর। প্রচুর পরিমাণে জিনের প্রতিলিপি তৈরি করে, সেই জন্য বলা হয় ক্লোনিং ভেক্টর। উদাহরণ কি? পিবিআর 322। পিবিআর 322 খুব ইম্পর্টেন্ট, এরপর আমি পিবিআর 322 পড়াচ্ছি। দেখো পিবিআর 322 সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হবে যে পিবিআর 322 নামটা তাৎপর্য কি। পি ফর প্লাজমিড, বারবার তোমরা টেস্ট পেপারও দেখেছো এই শব্দটা লেখা আছে, পি ফর প্লাজমিড। তারপর লেখা আছে বি এবং আর। বি এবং আর, বি আর আর কিছুই নয়, দুটো বিজ্ঞানী যারা এটা আবিষ্কার করেছিল তাদের নাম। বি ফর বলিভার, আর ফর রড্রিগেজ। বি ফর বলিভার, আর ফর রড্রিগেজ। এবার 322, 322 হচ্ছে ওদের স্ট্রেন নাম্বার, অর্থাৎ কত নাম্বার স্ট্রেন থেকে ওটাকে পাওয়া গেছিল, কালেক্টেড হয়েছিল। এরকম 322 এর মতো কিছু কালেক্টেড আছে, যেমন নিচে দেখতে পাচ্ছ 327, 328, 329। বুঝতে পারছো? এই ধরনের এগুলো হচ্ছে স্ট্রেন, কত নাম্বার থেকে পাওয়া গেছিল। এবার পিবিআর 322 কোথা থেকে পাওয়া যায়? জেনারেলি এটা ইকোলাই প্লাজমিড থেকে পাওয়া যায়, প্লাজমিড অফ ইকোলাই। ইকোলাই প্লাজমিড থেকে এটা উদ্ধার করা হয়েছে। এখন এই পিবিআর 322 বিভিন্ন জিনিসকে মিলিয়ে তৈরি করা হয়েছে, বিভিন্ন জিনিসকে মিলিয়ে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। বিভিন্ন জিনিসের বৈশিষ্ট্যকে একটা প্লাজমিডের মধ্যে প্রবেশ করানো হয়েছে। প্লাজমিড কি জিনিস প্রথমে জেনে নেওয়া উচিত। প্লাজমিড হলো ব্যাকটেরিয়ার একটা এক্সট্রা ডিএনএ, যেটা কেমন দেখতে হয়? গোল, সার্কুলার দেখতে। এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে প্লাজমিডের ছবি। এটা একটা সার্কুলার ডিএনএ, এক্সট্রা ডিএনএ, যেটা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। ব্যাকটেরিয়া একটা নিজস্ব মেন ডিএনএ থাকে আর একটা এক্সট্রা ডিএনএ থাকে, যেটা গোল সার্কুলার দেখতে হয়। একে বলা হয় থাকে প্লাজমিড। ওকে, এই প্লাজমিড দেখো 1970 খ্রিস্টাব্দে এটিকে আবিষ্কৃত করা হয়েছিল এবং এখান থেকে এই পিবিআর 322 থেকে পিবিআর 327, 28, 29 এগুলোকে উদ্ধার করা হয়েছে। এই পিবিআর 322 এর মধ্যে বিভিন্ন সাইট আছে, যেমন দেখতে পাচ্ছ অ্যাম্পিসিলিন, টেট্রাসাইক্লিন। তাছাড়া ইকোয়ারাই, হাইন্ট্রি, বামেইচাই এবং স্যালওয়ান,
পেস্ট্রি, এইভাবে আমি বলি শব্দগুলো, সুতরাং এইভাবে তোমরা উচ্চারণ করতে পারো। এখন এই যে ছবিটা যদি আমি একটু এনলার্জ করি, দেখতে পাচ্ছ এই ছবিটাকে, এই ছবিটায় দেখো বিভিন্ন অংশকে ডিনোট করা আছে। প্রথমে বললাম অ্যাম্পিসিলিন, তারপর হচ্ছে টেট্রাসাইক্লিন, তার সঙ্গে আছে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। কিছুক্ষণ আগে বললাম ইকোআরআই এর নাম, দেখো ইকোআরআই, তার সঙ্গে CLA1, HIND3, BAMHI, SAL1, PBU2, PEST1, PB1, তার সঙ্গে দুটো সাইট আছে, একটা নাম হলো ওরি সাইট আর একটা নাম হলো আরওপি সাইট। বোঝা গেছে? এবার আরওপির ফুল ফর্ম হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। ওকে, ওরি সাইটের ফুল ফর্ম হলো অরিজিন অফ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন পদ্ধতিতে। ওরি সাইট থেকে কিন্তু ডিএনএ থেকে ডিএনএ তৈরিটা শুরু হয়, তাই তাকে বলা হয় ওরি। অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন কি না, দুটো অ্যান্টিবায়োটিকের জায়গা যেখানে সেটা প্রতিরোধ করে থাকে অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিনকে। যার মধ্যে অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন উপস্থিত আছে, তার মানে ওরা অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট, অর্থাৎ অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন দিলে ওরা কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। আর বাকি চার পাঁচে যেগুলো আছে এগুলো হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ অনুযায়ী আমি আমার আকাঙ্ক্ষিত জিনটা এর মধ্যে প্রবেশ করতে পারি। কথার জন্য বলছি, কোনো একটা ডিএনএ কে আমি ইকোআরআই দিয়ে কেটেছিলাম, তারপরে যে জিনটা পেয়েছি ওটাকে আমাকে এর মধ্যে যদি প্রবেশ করতে চাই, তাহলে আমাকে ইকোআরআই এর যে জায়গাটা আছে এখানেই কিন্তু কেটে ওই জিনটাকে ঢোকাতে হবে। কথার জন্য বলছি, আমি ধরো BHMHI দিয়ে আমি কোনো একটা ডিএনএ কে কেটেছিলাম, এবার যে জিনটা পেয়েছি ওইটাকে কিন্তু এই BMHI দিয়ে এখানে কেটে আবার তার মধ্যে প্রবেশ করাতে হবে। বোঝা গেছে? এটা বিভিন্ন জিনিস থেকে তৈরি করা হয়েছে, যেমন প্রসঙ্গত উল্লেখ্য PBR 322 তিনটি প্লাজমিড সমন্বয়ে গঠিত, প্লাজমিড RI, প্লাজমিড R65 এবং প্লাজমিড MB1। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা কিন্তু এটা একটা টিকা স্বরূপ মুখস্থ করতে পারো। এই পুরো নোটটাই সাতটা বই থেকে কিন্তু লেখা হয়েছে। তারপর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট টেকনোলজি আর কিছুই না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যেমন পড়েছি সেম জিনিস, আর কিছু পার্থক্য নেই। জাস্ট ওখানে পুরো ইঞ্জিনিয়ারিং জিনিসটা পুরো সবকিছু কম্পাইল করেছিল, এখানে আর কিছুই না, শুধু ডিএনএটাকে নিয়ে। রিকম্বিনেন্ট মানে কি, নতুন ডিএনএ যেটা বিভিন্ন জিনিসের মিক্সচার থাকে, তাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। পড়ে নিই আমরা। বলছে ডিএনএ খণ্ডক বা এর উৎপাদিত দ্রব্যের সংখ্যা ও পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রক্রিয়ায় দ্রুত প্রতিলিপি গঠনে সক্ষম ভেক্টরের সঙ্গে আকাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ডককে যুক্ত করে যে কাজ করা যায় তাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। কিছুক্ষণ আগে ভেক্টরের কথা বললাম, যে জিনটা আমি পেয়েছি সেই জিনটা কার মধ্যে প্রবেশ করে দেবো, ভেক্টরের মধ্যে, এবং ভেক্টরটাকে আমি ওই কোষের মধ্যে ঢুকিয়ে দিলে যে কাজ হবে তাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ওই ভেক্টরটা গিয়ে কি করবে, আমার ডিএনএটাকে মাল্টিপল কপি বানাতে থাকবে। এবার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বিভিন্ন ধাপগুলো পড়ব। প্রথমে ডিএনএ পৃথকীকরণ যেমন পড়েছি, তারপর ডিএনএ বেরিয়েছে সেখান থেকে ডিএনএ এর কর্তন, পরে ভেক্টর ডিএনএ যুক্তকরণ, তারপর ডিএনএ পরিমাণ বৃদ্ধি, অ্যামপ্লিফিকেশন করা, তারপর রিকম্বিনেন্ট ডিএনএ কে প্রচুর করে প্রবেশ করানো, ট্রান্সফরমের নির্বাচন এবং বহিরাগত জিন থেকে উৎপন্ন। জাস্ট এখানে একটা জিনিসই পার্থক্য, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা জিনটাকে নিয়েছিলাম, এখানে আমরা ডিএনএটাকে নেব। ওকে, তারপর হচ্ছে পরিপূরক ডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। এখানে যে সংজ্ঞাটা লেখা আছে এটা একটু জটিল ভাবে লেখা আছে, আমি তোমাদেরকে সহজ করে বলে দিচ্ছি। কমপ্লিমেন্টারি ডিএনএ অর্থাৎ ডিএনএ এর একটা কমপ্লিমেন্টারি হবে, একটা আলাদা রকম হবে। জেনারেলি আমরা জানি ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতির নাম হলো রেপ্লিকেশন। এখন কিছুক্ষণ আগে আমি বললাম আরএনএ থেকে যদি ডিএনএ তৈরি করি তার নাম কি, রিভার্স ট্রান্সক্রিপশন। জেনারেলি আমরা এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি করি, এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি করি, তখন দেখতে পাবো ডিএনএটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হচ্ছে। কারণ কি, এমআরএনএ নিজে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সেই জন্য এমআরএনএটা থেকে আমরা যদি একটা ডিএনএ তৈরি করি তাকে বলা হবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবার এই আরএনএ এবং ডিএনএ যখন তৈরি করা হবে তখন ওরা দুজনে যুক্ত থাকবে, তখন তাকে বলা হাইব্রিড। পরবর্তীতে আমি আরএনএটাকে নষ্ট করে দেবো এবং ডিএনএ এর আরেকটা ডাবল স্ট্র্যান্ড বানাবো, যার ফলে তারা পরিপূরক হয়ে যাবে। এটাকে বলে কমপ্লিমেন্টারি বেস পেয়ার। নিচে যে সংজ্ঞাটা লেখা আছে তোমরা কিন্তু এটাকে পজ করে পড়তে পারো, আমি যে মুখে কথা বললাম এটাই কিন্তু এখানে লেখা আছে। তারপর হচ্ছে ট্রান্সফিকশন। ট্রান্সফিকশন হলো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি করা হয়, কোন একটা উন্নত বৈশিষ্ট্য জিনিসকে কারোর মধ্যে প্রবেশ করানো হয়। জীবের মধ্যে প্রবেশ করানোকে জেনারেলি আমরা ট্রান্সফিকশন বলে থাকি। কি লেখা আছে, ট্রান্সফিকশন হলো একটা আধুনিক শক্তিশালী পদ্ধতি যা ইউক্যারিওটিক কোষে বহিরাগত নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ঢোকানোর জন্য, এখানে হবে ঢোকানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে আমরা বিভিন্ন পদ্ধতিতে প্রবেশ করাতে পারি। তার মধ্যে একটা হলো ইলেকট্রোপোরেশন, একটা হলো মাইক্রো ইনজেকশন, একটা হলো জিন বন্ধু। ইলেকট্রোপোরেশন কি আগের দিনও বলেছিলাম, যে ইলেকট্রিক দিয়ে আমি সেলের গায়ে ছোট ছোট পোর করব বা ছিদ্র করব এবং তার মধ্যে দিয়ে আমি আমার ভেক্টরটাকে প্রবেশ করিয়ে দেবো। তারপর হচ্ছে মাইক্রো ইনজেকশন। মাইক্রো ইনজেকশন ছোট ইনজেকশন যার মাধ্যমে জিনটাকে কি করবো, কোষের মধ্যে প্রবেশ করিয়ে দেবো। তারপর হলো জিন বন্ধু অর্থাৎ জিন গান। যেমন বন্দুকের মধ্যে গুলি থাকে এবং গুলি গিয়ে কাউকে আহত করে, একইভাবে জিন গানে কি হবে, জিন ঢুকিয়ে দেবো এবং বন্দুকটাকে যখন ফায়ার করা হবে তখন কোষের মধ্যে জিনটা গিয়ে প্রবেশ করে যাবে। ওকে, এরপর সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক, তাকে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ শব্দের অর্থ কি, কিছুক্ষণ আগে বললাম, কোন একটা জিনিসের মাল্টিপল বৃদ্ধি করা, মানে বৃদ্ধি করা, তাকে বলা হবে পলিমারেজ। চেইন রিঅ্যাকশন মানে চেনের মতো আকারে ঘুরতে থাকবে।
এটা প্রথম আবিষ্কার করেছিলেন ক্যারি মুলিস। কে আবিষ্কার করেছিলেন? ক্যারি মুলিস। আবিষ্কার করতে হচ্ছে ক্যারি মুলিস কত সালে? 1983 খ্রিস্টাব্দে। এবং এই পিসিআর যন্ত্র আবিষ্কারের জন্য তিনি প্রায় 8 থেকে 10 বছর পর, এক্স্যাক্টলি আমার ডেটটা মনে করছি না, তিনি নোবেল পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছিলেন, মনে রাখো এটা। এবার এটা 3টে পদ্ধতিকে কাজে লাগিয়ে পলিমারের চেইন রিঅ্যাকশন করা হয়। এখানে আমি ছবিটা দিই, তোমরা কিন্তু বই থেকে ছবিটা দেখতে পারো। 3টে ধাপ। প্রথমে ডিন্যাচুরেশন, তারপরে অ্যাম্প্লিফিকেশন, তারপরে এক্সটেনশন। ডিন্যাচুরেশন মানে কি? ধরো একটা ডিএনএ থেকে আমি ডিএনএ প্রচুর কপি বানাবো, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? ডিএনএটাকে নিয়েছি। পিসিআর পদ্ধতি কি হয়েছিল? ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয়। ডিন্যাচুরেশন অর্থাৎ মাঝখানে বন্ডগুলো ভেঙে দুটো ডিএনএ কে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বানিয়ে দিলাম। তাহলে এরকম ছিল, এরকম হয়ে গেল, দুটো সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেল। এই যে ডিন্যাচুরেশন হলো, এটা প্রচুর হাই টেম্পারেচারে ভাঙা হয়েছে। ক্লিয়ার হয়ে গেছে? হাই টেম্পারেচারে ভাঙলাম, ভাঙার পর এবার ডিএনএ এখানে একটা ডিএনএ স্ট্যান্ড সিনথেসাইজ করবো, একইভাবে এই ডিএনএটার এখানে একটা ডিএনএ স্ট্যান্ড সিনথেসাইজ করবো। দুটো আলাদাভাবে আছে। প্রথমে আমরা দেবো এখানে প্রাইমার। কি দেবো? প্রাইমার। প্রাইমারকে অ্যাড করব, এই জন্য বলে প্রাইমার অ্যানিলিং। অ্যানিলিং মানে মনে করবো অ্যাড করা। কি মনে করা? অ্যাড করা। এই ডিএনএ স্ট্যান্ড আছে, এখানে প্রাইমার অ্যাড হলো। একইভাবে এখানে ডিএনএ স্ট্যান্ড আছে, এখানে প্রাইমার অ্যাড হলো। কথার জন্য আমি একটা যে কোনো সাইড দেখাচ্ছি। অ্যাড হলো। অ্যাড হওয়ার পর এখানে তাহলে একটা প্রাইমার যুক্ত আছে, এখানে একটা প্রাইমার যুক্ত আছে। এরপর এর মেটেরিয়াল দেবো আমি, ডিএনএ যাতে সিনথেসাইজ হয়। তার জন্য যে প্রধান উৎসেচকটা এখানে ইউজ করা হয় তার নাম হলো ট্যাগ পলিমারেজ। কারণ পিসিআর একটা ভালো রকম হাই টেম্পারেচারে ঘটে থাকে। এবার হাই টেম্পারেচারে ভালো কাজ করে কোন ধরনের ডিএনএ পলিমারেজ? তার নাম হলো ট্যাগ পলিমারেজ। সুতরাং আমরা এখানে ট্যাগ পলিমারেজ ইউজ করব এবং ধীরে ধীরে এখানে ডিএনএ এর একটা স্ট্যান্ড তৈরি হবে। এই ডিএনএটাকে দেখে আবার এই ডিএনএটাকে দেখে এখানে একটা স্ট্যান্ড তৈরি হবে। এইভাবে বারবার কিন্তু কপি বাঁধতে থাকবে। সেই স্টেপটার নাম হলো এক্সটেনশন। প্রথমে কি লেখা আছে? ডিন্যাচুরেশন। ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় পদার্থ। ট্যাগ পলিমারেজ, ডিএনএ এর জিনের প্রতিলিপি গঠন দরকার যে সমস্ত জিনিসপত্র সেগুলো আমি প্রথমে নিলাম। তারপর কি করব? মিশ্রণটাকে নিয়ে 94 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে ডিএনএ দুটি তন্ত্রী খুলে যায়। হাই টেম্পারেচার 94 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ছিল, ওটা কিন্তু ভেঙে গিয়ে দুটো সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেল। এরপর প্রাইমার অ্যানিলিং, কিছুক্ষণ আগেই বললাম প্রাইমার অ্যানিলিং মানে প্রাইমার অ্যাড করা। তাহলে এখানে কি হবে? টেম্পারেচার এবার কমানো হবে। 50 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিএনএ এর ইপসিত জিন অংশে প্রাইমার আবদ্ধ হয় এবং 70 থেকে 72 ডিগ্রি টেম্পারেচার যখন প্রাইমার যুক্ত হয়ে গেল, এরপর টেম্পারেচারটা আবার বাড়ানো হবে। বাড়িয়ে দিলে সেখানে ট্যাগ পলিমারেজের সহায়তায় প্রাইমারে বৃদ্ধি ঘটানো হয় এবং নির্দিষ্ট সময়কাল জুড়ে বিক্রিয়া চলতে থাকে। এইভাবে যখন তৈরি হয়ে গেল, আবার টেম্পারেচার বাড়িয়ে যাবে। আবার যে নতুন ডিএনএটা, ধরো এখানে একটা ডিএনএ তৈরি হয়েছিল, এখানে একটা ডিএনএ, দুটো ডিএনএ তৈরি হয়েছিল, আবার টেম্পারেচার বাড়লে দুটো ডিএনএ ভেঙে গিয়ে 4টে কিন্তু ডিএনএ স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। ওকে, তারপর আবার ডিএনএ টেম্পারেচার বাড়িয়ে কি করা হবে? ট্যাগ পলিমারেজের বৃদ্ধি ঘটানো হয় এবং 2 থেকে 5 মিনিট ধাপে ধাপে চলতে থাকে। তার ফলে ডিএনএ পলিমারেজের পরিমাণটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। পলিমারেজ চেইন রিঅ্যাকশনের সুবিধা কি কি? ডিএনএ একটি খণ্ড থেকে সেখানে প্রচুর খণ্ড তৈরি করা যায়। ডিএনএ পিসিআর এর সাহায্যে খুব অতি সামান্য ডিএনএ থেকে অল্প সময়ের মধ্যে কিন্তু অধিক ডিএনএ আমরা তৈরি করতে পারি। তার সঙ্গে কি ক্ষয়প্রাপ্ত কিংবা নষ্ট ডিএনএ থেকে জিনের প্রতিলিপি গঠনেও সুবিধা হয় না। এই পদ্ধতিতে ডিএনএ উৎপাদনের জন্য আরএনএ প্রাইমারও। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি মডিফাইড জীব কাকে বলা হয়ে থাকে? জীব মানে এটা প্রাণীও হতে পারে, উদ্ভিদও হতে পারে। জেনেটিক্যালি মডিফাইড কিছুক্ষণ আগেই বলেছিলাম, যেটাকে ট্রান্সজেনিক জীব বলা হয় সেটাকে কম বেশি আমরা বলে থাকি জেনেটিক্যালি মডিফাইড জীব। চলো বইয়ের যে সংজ্ঞাটা আছে ওই সংজ্ঞাটা আমরা দেখে নিই। লেখা আছে এক জীব থেকে এক বা একাধিক জিন নিয়ে, একটা কোনো ভালো বৈশিষ্ট্যযুক্ত জীব ছিল, তার এক বা একাধিক জিন নিলাম এবং অপর কোনো একটা প্রাণীর মধ্যে প্রবেশ করালাম। যেই প্রাণীটা এখন পেলাম যার মধ্যে ভালো বৈশিষ্ট্যযুক্ত জিনগুলো ঢোকানো হয়েছে, সেই প্রাণীটাকে আমরা বলবো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা ট্রান্সজেনিক অর্গানিজম। ওকে, জীবের বহিরাগত জিনেরই যে শুধু প্রবেশ ঘটে তা নয়, জিনের বংশানুক্রমিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্ভব। জেনেটিক্যালি মডিফাইড তাহলে অর্গানিজম কাকে বলবো বা উদ্ভিদ কাকে বলবো? না, কোনো উদ্ভিদে বহিরাগত জিনের অনুপ্রবেশ ঘটিয়ে উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা পরিবর্তন করি তখন তাকে বলা হয়ে থাকে, নতুন উদ্ভিদ সৃষ্টি হলে তখন তাকে বলা হয়ে থাকে ট্রান্সজেনিক উদ্ভিদ বা জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ, যেটা অলরেডি আমরা আগেও পড়েছি বিটি কটন, বিটি ব্রিঞ্জাল। ক্রপ উৎপাদনের প্রয়োজনীয় ধাপগুলি কি কি? একই রকম ভাবে রিকম্বিনেন্ট ডিএনএ যেমন ভাবে কাজ করেছে সেরকম ভাবে বা জেনেটিক ইঞ্জিনিয়ার যেভাবে কাজ করে সেইভাবে। শুধু এখানে স্পেসিফিক একটা জিনিস মনে রাখতে হবে, বিটি কটন আমরা যদি করে থাকি তো বিটি অর্থাৎ ব্যাসিলাস থুরিনজিনস একটা ব্যাকটেরিয়া, তার একটা বিশেষ জিন আমরা ইউজ করে থাকি, তার নাম হলো ক্রাইজিন। এই ক্রাইজিনটা জেনারেলি পেস্ট দমনে ইউজ হয়। সুতরাং আমরা বিটি ব্যাসিলাস থুরিনজিনস শুধুমাত্র এই ক্রাইজিনটাকে কিন্তু কাট করে নিই। এই ক্রাইজিনটা কাট করে নেবার ফলে ওটাকে আমরা ভেক্টর মাধ্যমে প্রবেশ করিয়ে থাকি উদ্ভিদের কোষে। এবার উদ্ভিদের কোষে জেনারেলি আমরা ইউজ করে থাকি টিআই প্লাজমিড।
টিআই প্লাজমিডের ফুল ফর্ম কি? টিআই প্লাজমিড কোথা থেকে পাওয়া যায়? টিউবিফেসিয়াস অ্যাক্রোব্যাকটেরিয়াম, ওখান থেকে আমরা টিআই প্লাজমিড পাই। তো ক্রাইজিনটাকে আমরা টিআই প্লাজমিডের মধ্যে প্রবেশ করিয়ে দিই এবং সেটাকে উদ্ভিদ কোষের মধ্যে ঢুকিয়ে দিই। এখন যে জিনটা আছে সে কিভাবে কাজ করে একটুখানি আমি ওখানে ডিটেলসটা বলে দিই। সেটা ক্রাইজিন একটা ক্রিস্টাল প্রোটিন তৈরি করে। সেই ক্রিস্টাল প্রোটিনটা যদি কোনো পেস্ট বা কোনো ইনসেক্ট যদি ওটাকে খায়, তখন এই ক্রিস্টাল প্রোটিনটা ইনসেক্টের পেটের মধ্যে যায় এবং ইনসেক্টের পেটের মধ্যে যে জিআইটি থাকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট, বা যে নালী থাকে খাদ্য নালী, সেই খাদ্য নালীতে কি করে দেয়, ছোট 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 ফুটো করে দেয়। ফুটো করে দিলে স্বাভাবিক ব্যাপার, ওর যে অ্যাসিড বা যা কিছু পেটের মধ্যে আছে বেরোতে থাকে এবং ইনসেক্টটা মারা যায়। এইভাবে বিটি কটন কাজ করে থাকে। তারপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানব ইনসুলিন কিভাবে তৈরি হয়। প্রথমে ইনসুলিন সম্পর্কে বেশ কয়েকটা জিনিস আমরা জেনে নিই। ইনসুলিন ন্যাচারালি সিনথেসাইজ কোথায়? অগ্নাশয়ের বিটা কোষ থেকে। বিটা কোষ থেকে ইনসুলিন পাওয়া যায়। ইনসুলিনের প্রধান কাজ কি? গ্লুকোজের মাত্রা ব্লাডের মধ্যে সঠিক রাখা। জেনারেলি ব্লাডে গ্লুকোজ যদি বেড়ে যায় তাকে কমানোর জন্য ইনসুলিন কাজ করে থাকে। এখন বহু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে অগ্নাশয় গ্রন্থির বিটা কোষটি ভালোভাবে কাজ করছে না, তারপর তাদের ইনসুলিন তৈরি হয় না। সেই জন্য যে সমস্ত মানুষের ইনসুলিন ন্যাচারাল উপায় ভালো করে তৈরি হয় না, তাদের ব্লাড গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। আমরা তাকে বলে থাকি ব্লাড সুগার, বা আমরা তাকে বলে থাকি ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস বা মেলাইটাস বলা হয়ে থাকে। তাদের কি হয়? ইনসুলিনের পরিমাণ শরীরের মধ্যে কম খরিত হয়, যে কোনো ভাবে হতে পারে, বিভিন্ন কারণ আছে এর পিছনে। এবার ধরো তার গ্লুকোজের পরিমাণ বেশি হওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের অর্গান কিন্তু এফেক্টেড হয়, যেগুলো মেন অর্গান। এবার সেই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, মানুষটা যাতে সুস্থ স্বাভাবিক থাকে, সেই জন্য আমরা কি চাই? কৃত্রিম উপায়ে কোনোভাবে তার মধ্যে ইনসুলিন প্রবেশ করাই। সেটা ইনজেকশনের মাধ্যমে হয় বা বিভিন্ন পদ্ধতিতে আমরা প্রবেশ করিয়ে থাকি। এবার এই যে কৃত্রিম ইনসুলিনটা আমরা প্রবেশ করাই, সেটাই কিভাবে তৈরি হয় এখানে, সেটাকেই বলা হচ্ছে মানব ইনসুলিন। একে আমরা বলে থাকি হিউম্যান, যেহেতু ইনসুলিন, একে হিউম্যান ইনসুলিনকে সহজে বলা হয় হিমিউলিন। কি বলা হয় তাকে? হিমিউলিন। তো দেখতে পাচ্ছ এখানে যে জিনিসটা বললাম এইমাত্র, সেটা লেখা আছে এবং হিমিউলিন লেখা আছে। এটা কিভাবে তৈরি হয়? আমরা জানি জেনারেলি ইনসুলিন দুটো পলিপেপটাইড চেন দ্বারা তৈরি, এ পলিপেপটাইড চেন এবং বি পলিপেপটাইড চেন। পলিপেপটাইড মানে এরা এক প্রকারের প্রোটিনের চেন। এখন আমরা আগেকার দিনে যখন ট্রেডিশনালি ইনসুলিন তৈরি করতাম, আগেকার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রবেশটা না ঘটার আগে কৃত্রিম উপায়ে যখন তৈরি করতাম, তখন আমরা তিনটে চেন তৈরি করতাম, এ পলিপেপটাইড চেন, বি পলিপেপটাইড চেন, সি পলিপেপটাইড চেন। এবং এই তিনটে যখন একসঙ্গে যুক্ত থাকতো তখন তাকে আমরা বলতাম প্রো ইনসুলিন। প্রো মানে ইনসুলিনের পূর্বের অবস্থা, এ বি সি তিনটে পলিপেপটাইডই কিন্তু এখানে যুক্ত থাকতো। এখন এই সি পলিপেপটাইডটাকে আমরা তখন কেটে দিতাম এবং এ ও বি, যেটা প্রধান ইনসুলিনের পেপটাইড, সেই দুটো ওখানে থাকতো এবং সেই দুটোকে নিয়ে ইনসুলিন তৈরি করা হতো। এখন তোমরা ভাববে যে সি পলিপেপটাইডের যখন দরকার নেই, বেকার বেকার কেন তৈরি করা হবে? এই বুদ্ধিটাকেই তোমাদের মতোই ভেবেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিজ্ঞানীরা, তারাই সি পলিপেপটাইডটাকে তৈরি করেনি। এখন যেহেতু আমাদের রিকম্বিনেন্ট ডিএনএটাগুলো চলে এসেছে, ওরা শুধুমাত্র কি করলো, এ জিন তৈরি এ পলিপেপটাইড তৈরি হয় এমন একটা জিন নিল, পিবিআর 322 এ প্রবেশ করে দিল, আর একটা বি পলিপেপটাইড চলে এমন একটা জিন নিয়ে পিবিআর 322 এ ঢুকিয়ে দিল। দুজনকে ঢুকিয়ে দিল ইকোলাইয়ের মধ্যে এবং সেখানে প্রচুর পরিমাণে এ পলিপেপটাইড বি পলিপেপটাইড তৈরি হলো এবং দুজনকে একসঙ্গে বিশেষ পদ্ধতির মাধ্যমে জোড়া লাগিয়ে দিল। তার ফলে আমাদের কিন্তু সম্পূর্ণ ইনসুলিন তৈরি হয়ে গেল। এটা আধুনিক পদ্ধতি। এটা এখানে নোটসে লেখা আছে, তোমরা কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে বা পজ করে কিন্তু পড়তে পারো। আমি তোমাদেরকে মেন জিনিসটা ওভারঅল একটা বুঝিয়ে দিয়েছি। আর ইনসুলিনে কি কি কাজ? ব্লাডে গ্লুকোজের শর্করা বা ব্লাডে গ্লুকোজের পরিমাণ বা শর্করা পরিমাণ কমান, সেই সঙ্গে গ্লুকোজ তৈরি হয় এমন পদ্ধতিগুলোকে বাধা দান করা। এরপর পড়বো জিন থেরাপি। জিন থেরাপি কি না, আমাদের কোনো একটা জিনের ডিফেক্টের কারণে যদি কোনো রকম রোগ হয়ে থাকে, তাহলে আমরা জিন থেরাপি অর্থাৎ বাইরে থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে ওই জিনটাকে সংশোধন করবো, তাকেই বলা হয় জিন থেরাপি। বিভিন্ন ধরনের রোগের ট্রিটমেন্ট বর্তমান যুগে জিন থেরাপির মাধ্যমে হয়ে থাকে। বলছে মানুষের জিনগত রোগের নিরাময় যে চিকিৎসা পদ্ধতিতে কোষের মধ্যে রোগ নিরাময়কারী উপাদান হিসেবে অতিরিক্ত একটি স্বাভাবিক জিনের অনুপ্রবেশ ঘটানো হয় বা কোষের অস্বাভাবিক জিনটি স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাকেই বলা হয় জিন থেরাপি। উদাহরণ কি? ফুসফুসের ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস। তারপর হচ্ছে বায়োপাইরেসি। তোমরা মোটা মোটা ভাষায় এখানে তিনটে শব্দ আছে যেগুলো আমি বলে দিচ্ছি। একটা শব্দ হলো বায়োপাইরেসি, একটা হলো বায়োপেটেন্ট, আর একটা হলো বায়োসেফটি। এই শব্দগুলো কিন্তু শুনে নাও এবং এটাকে পজ করে তোমরা নিজেরা পড়ে নিতে পারো। মনে রাখবে পাইরেসি মানে হলো চুরি করা। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই না যে পাইরেসি প্রোহিবিটেড, অর্থাৎ চুরি করা যাবে না। বায়োপাইরেসি অর্থাৎ কোনো একটা জীবিত প্রাণী বা কোনো একটা জিনিস যেটা আমার নয় কিন্তু আমি চুরি করে নিয়ে চলে এসেছি, তখন তাকে বলবো বায়োপাইরেসি। বোঝা গেছে? এটাই মোটা মোটা ভাষায় একটা সংজ্ঞা, তোমরা নিচে পড়ে নাও এবং তার কিছু উদাহরণ এখানে লেখা আছে, সেগুলো তোমরা কিন্তু পড়তে পারো। যে আমেরিকান একটি কোম্পানি গম থেকে আটা তৈরির পদ্ধতিকে পেটেন্ট করে নিয়েছে। এবার পেটেন্ট জিনিসটা একটু বুঝে নি, তাহলে বায়োপাইরেসি জিনিসটার সঙ্গে একটু ভালো করে রিলেট করতে হবে। পেটেন্ট মানে ধরো কথার জন্য বলছি আমার এই ড্রেসটা,
এই ড্রেসটা আমার, এর উপর আমার নিজের কর্তৃত্ব আমি স্থাপন করতে পারবো। যদি খাতায় কলমে আমি আমার কর্তৃত্ব স্থাপন করতে পারি তখন তাকে বলা হবে পেটেন্ট। আর যদি কোনো একটা জীবিত জিনিসের উপর আমি আমার কর্তৃত্ব স্থাপন করতে পারি যে না এটা আমি তৈরি করেছি, এটা আমার দেশের সম্পদ, এখানেই শুধু পাওয়া যায়, তখন তার জন্য শব্দ ইউজ করবো বায়ো পেটেন্ট। আর বায়ো সেফটি কি জিনিস? না কোনো একটা জীব আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি তৈরি করেছি, হতে পারে সেটা মানুষের জন্য বা পরিবেশের জন্য ক্ষতিকারক। এবার সেই জিনিসটা কোনো একটা তো কমিটিকে দেখতে হবে যে ক্ষতিকারক কি ক্ষতিকারক নয়। সেই যে কমিটি যে কাজ করে থাকে আমাদের মানুষের জীবন বা পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় নতুন কোনো তৈরি জীব দ্বারা, এই যে পুরো জিনিসটা একে বলা হয় বায়োসেফটি। ওকে, বিশেষ কিছু ইন্ডিয়াতে রুল আছে, রিকম্বিনেন্ট ডিএনএ সেফটি গাইডলাইন, রিভাইজড বায়োসেফটি গাইডলাইন, রিভাইজড গাইডলাইন ফর রিসার্চ ইন ট্রানজেনিক প্ল্যান্ট, এগুলো কিন্তু এই বায়োসেফটির বিশেষ কিছু জিনিস। আর সংজ্ঞাটা তোমরা এখান থেকে পড়তে পারো। আর পেটেন্টের সংজ্ঞা বলেই দিলাম, এটা নিজে থেকে পড়তে পারো। এরপর একটা ইম্পর্টেন্ট টপিক আমার মনে হয় যে জিজ্ঞাসা কোনোদিন করা হয়নি কিন্তু করা হতে পারে, সেটা হলো ডাউনস্ট্রিম প্রসেসিং। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত জিনিসগুলো তৈরি করেছি এর প্রত্যেকটা ধাপকে নিয়েই ডাউনস্ট্রিম প্রসেসিং বলা হয়। এখানে কি কি আছে দেখতেই পাচ্ছ। প্রথমে হচ্ছে যে তৈরি হয়েছে জিনিসটা সেটাকে বিশুদ্ধিকরণ অর্থাৎ বিশুদ্ধ করা, তারপর পৃথকীকরণ, বিশুদ্ধ করে তাকে পৃথক করব, তারপর কি করবো পুনরুদ্ধার করব, তারপর সংরক্ষণ করব। এই টোটাল পদ্ধতিটাকে বলা হয়ে থাকে ডাউনস্ট্রিম পদ্ধতি। ওকে, এছাড়া একটা পয়েন্ট 2 নম্বরে মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয় জেনেটিক কাউন্সিলিং কি জিনিস। না ধরো কোনো একটা মানুষের জেনেটিক্যাল কোনো একটা রোগ আছে, তার ভবিষ্যৎ প্রজন্মে ওই জেনেটিক্যাল রোগটা যাওয়ার সম্ভাবনা আছে, তাকে আমরা যদি ভালো করে বোঝাই যে তোমার এই জেনেটিক্যাল রোগটা আছে পরবর্তীতে যেতে পারে, তোমাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, এই পুরো জিনিসটাকে জেনেটিক কাউন্সিলিং বলা হয়। লিখতে পাচ্ছ জন্ম পূর্ববর্তী রোগ নির্বাচন, পেডিগ্রি অ্যানালিসিস বা ফুলগঞ্জি বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে গর্ভস্থ ভ্রূণের চিকিৎসা, ভ্রূণ বিরষ্টকরণ ইত্যাদি যে সতর্কতা পরামর্শ যে দেওয়া হয়ে থাকে মানুষকে, সেগুলোকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটু সাউন্ডটা আজকে ডিস্টার্ব হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে যেহেতু কথা দিয়েছি যে সকালে আমাকে ভিডিওটা আপলোড করতে হবে, সেই জন্য আমি ডবল আর রেকর্ড করতে পারছি না, তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকে রাত্রে এবিটি আমরা জৈব প্রযুক্তিবিদ্যার সলিউশন। থ্যাংক ইউ।